অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতেই 86 রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যদিও অনেক বড় ব্যবধানটা আরো অনেক বড় হইতে পারত। কেন হয়নি, কি কারণে হয়নি সেটা নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে পরে কথা হচ্ছে। শুরুতে বলে রাখি, যারা অনেকে বলছেন যে অস্ট্রেলিয়ার এই টিমটা হয়তোবা তাদের পূর্ণ শক্তির টিম না, সাবকন্টিনেন্টাল কন্ডিশনে খেলা এবং বাংলাদেশের মতো প্রতিপক্ষের এগেনস্টে খেলা বলে হয়তোবা তারা ফুল স্ট্রেংথ টিম এখানে নিয়ে আসেনি। তাদের উদ্দেশ্যে বলে রাখি, ম্যাথু শর্ট, জস ইংলিশ, কুপার কনলি, মান্নাস লাবুসানে, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, অ্যাডাম জাম্পা, নাথান এলিস, যাদের কথা বললাম, এই 8 জনের মধ্যে কেউই কিন্তু ভাই ডোমেস্টিক ক্রিকেটার না। আপনি যদি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নামের একটা মানে টপ 20 ক্রিকেটারদের নামের একটা তালিকা করেন, তার মধ্যে টপ 10-এর মধ্যে এই 8 জন ক্রিকেটার থাকবে বলা চলে এই মুহূর্তে ওয়ানডে বা সাদা বলের ক্রিকেট বিবেচনায়। তারপরে বলে রাখি, এখানে ট্রাভিস হেড তার সাথে মিচেল মার্শ, তারা দুজন আমাদের স্কোয়াডে ছিল বাংলাদেশের এগেনস্টে, কিন্তু তারা ইনজুরি বা বিভিন্ন কারণ দেখায় তারা আসেনি। তার সাথে আপনি বলতে পারেন এখানে প্যাট কামিন্স, হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক, তারা তিনজন তো অবভিয়াসলি আইসিসি ইভেন্টগুলো বা বড় টিমের এগেনস্টে তারা থাকবে এবং তাদের বোর্ডের সাথে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা চলার কারণে তারা স্কোয়াড থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ এই 5 জন ক্রিকেটার থাকবে, 8-5 আর 2-1 জন হয়তো বা বেঞ্চ থেকে অ্যাড হবে। মোটামুটি 15 জনের স্কোয়াড এই অস্ট্রেলিয়ান কোর ক্রিকেট টিমের সদস্য এরাই। এখন বলে রাখি যে এই জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু 2027 ওয়ানডে বিশ্বকাপ আমরা এখনো সরাসরি কোয়ালিফাই করিনি, সেহেতু ওটার জন্য আমাদেরকে এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল। তার পাশাপাশি অস্ট্রেলিয়ার মতো একটা টিমের এগেনস্টে বাংলাদেশের মাটিতে, এবং সবচেয়ে বড় যে কারণটা এই ম্যাচ জয়ের এত গুরুত্বের কারণটা, তার অন্যতম হচ্ছে বাংলাদেশ কিন্তু ওই ধান ক্ষেত টাইপ উইকেট বানায় অস্ট্রেলিয়াকে হারায়নি। বাংলাদেশ প্রপার স্পোর্টিং উইকেট বানিয়েছে, যেখানে ব্যাটার বোলার উভয়ের জন্য সমান সুযোগ সুবিধা ছিল। এবং এখানে প্রথমে বাংলাদেশ ব্যাট করতে নেমে, যদিও অস্ট্রেলিয়া টসে জিতেছিল, অস্ট্রেলিয়া টসে জিতে তারা শুরুতে বল করার সিদ্ধান্ত নেয়। আননোন একটা পিচে যে কোনো টিমই আগে বল করার সিদ্ধান্ত নেবে, এবং বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে সাইফ হাসানকে হারিয়ে ফেলে। এবং আমি গত ম্যাচের আগে প্রিভিউ বলেছিলাম যে সাইফ হাসান কিন্তু বর্তমানে অক্ষর্মের মধ্য দিয়ে যাচ্ছে। আপনি মানেন আর না মানেন, একটা ক্রিকেটার যখন টোটালি বাউন্ডারি ওরিয়েন্টেড ক্রিকেটার হয়ে যায়, যখন তিনি বাউন্ডারি ছাড়া স্কোরিং কোনো শট মারতে পারেন না, সিঙ্গেল বের করতে পারেন না, রানের চাকা সচল রাখতে পারেন না, ওই ক্রিকেটার কখনই টেস্ট আর ওয়ানডেতে চলবে না ভাই। সাইফ হাসান ভালো ক্রিকেটার, তার সাথে ব্যক্তিগত আমার কোনো দ্বন্দ্ব নেই। সাইফ হাসান ভালো ক্রিকেটার, কিন্তু তাকে আপনি টি-20তে খেলেন, যেখানে বাউন্ডারি ওরিয়েন্টেড ক্রিকেটাররাই খেলে মূলত, যারা বড় বড় বাউন্ডারি মারতে পছন্দ করে, দ্রুত কিছু ইম্প্যাক্ট ইনিংস খেলতে পারে। ওই তুলনায় সাইফ হাসান টি-20তে ভালো ক্রিকেটার, কিন্তু ওয়ানডেতে সাইফ হাসান চলে না। এটা মেনে নেন, ওয়ানডেতে সাইফ হাসান চলবে না। ওই জায়গায় সৌম্য সরকার সম্ভবত আগামী ম্যাচের একাদশে সুযোগ পাবে। তো প্রথম একটা উইকেট হারানোর পরেও টসের আগে মেহেদী হাসান মিরাজ আমাদের ক্যাপ্টেন বলেছিল যে আমরা যতই উইকেট হারাই না কেন প্রথম 10 ওভার আমরা ইউটিলাইজ করবো, এবং প্রথম 10 ওভারে বাংলাদেশ ভালোভাবে কাজে লাগিয়েছে। প্রথম 10 ওভারে সাইফ হাসানের উইকেট হারানোর পরেও এখানে নাজমুল শান্ত এবং তানজিদ তামিমের মধ্যে অসাধারণ একটা পার্টনারশিপ হয়, এবং তারা 10 ওভারের মধ্যে 60+ রান নিয়ে চলে যায়, যেটা আমাদের জন্য খুব বড় একটা পাওয়া ছিল। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মতো টিমের এগেনস্টে স্পোর্টিং উইকেটে বাংলাদেশের প্রথম পার্টনারশিপটা অনেক ভালো সুবিধা দিয়েছে বাংলাদেশ। এর পরবর্তীতে তানজিদ তামিম এবং নাজমুল শান্ত আউট হওয়ার পরে লিটন কুমার দাস খুব একটা সুবিধা করতে পারেন নাই। তাহিদ হৃদয় একটা পার্টনারশিপ করেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকতের সাথে, কিন্তু তাহিদ হৃদয় খুবই স্লো খেলছিলেন ওই জায়গায়। ওরকম একটা পজিশনে থেকে, যদিও মোসাদ্দেক একদিক থেকে রানা বল খেলছিলেন, কিন্তু তাহিদ হৃদয় মোটামুটি স্লো খেলছিল। ওই জায়গায় থেকে ওরকম ইনিংসের জাস্টিফাই করার জন্য আমরা এটা বলতে পারি যে ওই সময় একটা বড় পার্টনারশিপের আমাদের প্রয়োজন ছিল, এই জন্য হয়তো তাহিদ হৃদয় স্লো খেলেছে। কিন্তু তাহিদ হৃদয় ওই ইনিংসটা মোটামুটি পার্টনারশিপ বিল্ড করতে ভালো সহায়তা করলো। ইনিংসটা মোটামুটি দৃষ্টিকটু ছিল, খুব একটা ভালো ছিল না ইনিংসটা। তার পরবর্তীতে মেহেদী হাসান মিরাজ আজকেও ব্যর্থ, এবং তিনি রিসেন্ট টাইমে ব্যাট হাতে খুব ভালো একটা ফর্মে নাই, সেহেতু সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং তার পরবর্তীতে তানভীর খুব বেশি সুবিধা করতে পারেননি। তাসকিন আহমেদ তিনি ভালো খেলেছে। তাসকিন আহমেদের শেষ 16 বলে 20 রানের যে ইনিংসটা, এটা অনেকে হয়তো বা ছোট করে দেখবেন, বা অনেকে মনে করতে পারেন যে এই রান 20টা রান আর আহামরি কিছুই না, কিন্তু যখন আপনার ইনিংসটা 250-এর নিচে থেমে যেত, ওই জায়গায় তাসকিন আহমেদ আর মোসাদ্দেক হোসেন সৈকত তাদের মধ্যে যে পার্টনারশিপটা হয়, ওখানে তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকতের যৌথ প্রচেষ্টায় আমরা রানটাকে 285 পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলাম। সেহেতু ওই জায়গায় তাসকিন আহমেদের ওই রানের গুরুত্ব অনেক বেশি আমরা বলতে পারি।
সব মিলে বাংলাদেশের ব্যাটিং ইনিংস এতটুকুই ছিল। বোলিং ইনিংসের কথা আলাদাভাবে বলতে গেলে শুধুমাত্র নাহিদ রানার কথা বলতে হয়, কারণ নাহিদ রানা যেভাবে অসাধারণ বল করে চলেছে প্রতিটা ইনিংসে। নাহিদ রানা আজকেও 4টা উইকেট পেয়েছে, 5টা উইকেট পাইতে পারতো, কিন্তু শেষ মুহূর্তে আর 3টা ওভার তিনি সেভাবে কাজে লাগাতে পারেননি। প্রথম 7 ওভারের মধ্যে নাহিদ রানা 4টা উইকেট পেয়েছে এবং খুব লোয়ার অর্ডারের না, মোটামুটি টপ অর্ডার মিডল অর্ডারের ভালো ভালো ক্রিকেটারের উইকেটই পেয়েছে। নাহিদ রানা যেভাবে কন্টিনিউয়াসলি ভাই প্রথম স্পেল দ্বিতীয় স্পেল 147, 48, 49, 50, 51 কিলোমিটার পার আওয়ারে বল করছে, এটা ভাই দেখার মতো ছিল। এক কথায় নাহিদ রানার যে উইকেটগুলো পেয়েছে তিনি 147, 146, 148 কিলোমিটার পার আওয়ার বেগে, এক কথায় ওগুলো চোখের শান্তি ছিল। বাংলাদেশের মতো একটা দেশে স্পোর্টিং উইকেটে অস্ট্রেলিয়ার মতো টিমের এগেনস্টে নাহিদ রানা এভাবে যে গতিতে বল করছে এবং সবচেয়ে বড় যে পাওয়ারটা সেটা যে ডমিনেট করছে অস্ট্রেলিয়ার মতো টিমের এগেনস্টে, এটা আমাদের জন্য অনেক বড় কিছু ছিল। এবং নাহিদ রানা বাংলাদেশের অ্যাসেট এই মুহূর্তে পেস বোলিংয়ে। নাহিদ রানা ভালো কিছু করছে, আগামীতেও ভালো কিছু করবে এবং সে সুস্থ থাকুক, বাংলাদেশকে এভাবে সার্ভিস দিয়ে যাক, এতটুকু আমাদের কাম্য। এবং সব মিলিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে 160 থেকে 70 রানের মধ্যে প্যাকেট করে দিতে পারতো, কিন্তু কেন বাংলাদেশ শেষ দিকে গিয়ে উইকেটগুলো পারচেস করতে পারলো না, এটা নিয়ে কিন্তু একটু তো খারাপ লাগছে। যে বাংলাদেশের যে 86 রানের জয়, এটা প্রায় 100+ রানের একটা জয় আমরা পাইতে পারতাম। সর্বোচ্চ 180 রানের মধ্যে যদি আমরা অস্ট্রেলিয়াকে প্যাকেট করতে পারতাম, তাহলে বাংলাদেশ 100+ রানের একটা বড় মার্জিনে জিততে পারতো। অস্ট্রেলিয়ার এগেন্সে আমরা জিতেছি, সেটা 1 রানের হোক জয়, বা 5 রানের হোক, বা 50 রানের হোক, জয় তো জয়ই, কিন্তু দিন শেষে যত বড় ব্যবধান হারাতে পারতাম ততটা আমাদের ভালো লাগতো, আমাদের ক্রিকেটারদের মনোবলটা আরো বড় কিছু করার জন্য উদ্গ্রীব থাকতো। এবং সব মিলিয়ে আজকের ম্যাচটা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া উভয় টিমকে বিবেচনা করে যদি বলতে চাই, তাহলে মূলত আজকের ম্যাচটা বাংলাদেশের জয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশকে ম্যাচটা জিততে হয়তো, যদিও 1-2টা ম্যাচ হেরে যাবে বা বাংলাদেশ এই সিরিজটা জিতলেও যদি হোয়াইট হাউস করতে না পারে, ওগুলোতেও খুব একটা বড় প্রভাব পড়বে না বাংলাদেশের র্যাঙ্কিংয়ে। কিন্তু দিন শেষে অস্ট্রেলিয়ার মতো টিমকে বাংলাদেশের মতো সাবকন্টিনেন্ট কন্ডিশনে স্পোর্টিং উইকেটে হারানোর যে আলাদা মজা, সেটা বাংলাদেশ আমাদেরকে দেখিয়েছে। এবং বারবারই বলছে একটা কথা, অস্ট্রেলিয়ার এই টিমটা হয়তো ফুল স্ট্রেংথ না, যেহেতু এখানে তাদের 3 জন ফ্রন্টলাইন ফাস্ট বোলার, হ্যাজেলউড, তার সাথে মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স নাই, বা এখানে মিচেল মার্শ, ট্রাভিস হেডের মতো ব্যাটাররাও নাই, কিন্তু দিন শেষে ভাই এই টিমটাও আন্ডাররেটেড কোনো টিম না। এই টিমটা অস্ট্রেলিয়ান যদি আপনি টপ 10 বা 20 ক্রিকেটারের তালিকা করতে চান, তাহলে প্রথম 10-15 জনের মধ্যে ক্রিকেটাররা থাকবে, যেখানে ম্যাথু শট, জস ইংলিশ, কুপার কনলি, মান্নাস লাবুসানে, অ্যাডাম জাম্পার মতো ক্রিকেটাররা আছে, ক্যামেরুন গ্রিনের মতো ক্রিকেটাররা আছে, সেহেতু এই টিমটা কখনোই আন্ডাররেটেড হতে পারে না। যথেষ্ট শক্তিশালী টিম, বাংলাদেশের প্রেক্ষাপটে তো শক্তিশালী, কিন্তু সাবকন্টিনেন্টাল কন্ডিশনে স্পোর্টিং উইকেটে বাংলাদেশ বর্তমানে ভালো কিছু করছে, সেটার আরও একটা প্রমাণ আমরা দেখতে পেলাম। এবং মোসাদ্দেক হোসেন সৈকতের কামব্যাক নিয়ে আর এক্সট্রাভাবে বললে ভাই এখানে অনেক বেশি কিছু বলা হয়, আসলে তাকে নিয়ে যা বলবো সেটা কম হবে। 4 বছর পরে ন্যাশনাল টিমে কামব্যাক করে মোসাদ্দেক হোসেন যেই খেলাটা দেখাইলো ভাই, 86 রানের ইনিংস, 122 স্ট্রাইক রেটে, এটা এক কথায় ওই পর্যায়ে তো বাংলাদেশের প্রয়োজন ছিলই। মোসাদ্দেক হোসেন সৈকতের নিজের ক্যারিয়ারের জন্য এরকম একটা কামব্যাক ইনিংস খুবই গুরুত্বপূর্ণ ছিল। বল হাতেও তিনি 2টা উইকেট পেয়েছে, খুবই গুরুত্বপূর্ণ টপ অর্ডারের 2টা উইকেট তুলেছে। সেহেতু মোসাদ্দেক হোসেন সৈকত আমাদের মিডল অর্ডারের যে একজন অলরাউন্ডারের অভাব ছিল, আমরা ব্যাটিংয়ে মিডল ওভারগুলোতে বড় পার্টনারশিপ দাঁড় করাতে পারছিলাম না, বোলিংয়ে আমাদের অলরাউন্ডারের ঘাটতি ছিল, ওই জায়গা থেকে মোসাদ্দেক হোসেন সৈকত আমাদের জন্য একটা এই মুহূর্তে পরিত্রাণের উপায় হইতে পারে, যে আমরা এই মুহূর্তে অন্তত মোসাদ্দেক হোসেন সৈকতের উপর খুব ভালোভাবে ভরসা করতে পারি। সেটার প্রতিদান তিনি প্রথম ম্যাচেই দিয়ে দিলেন, এবং আমরা মোসাদ্দেক হোসেন সৈকতের উপর যে ভরসার বা আস্থার যে হাতটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড রেখেছে, সেটার প্রতিদান মোসাদ্দেক হোসেন সৈকত ভালোভাবে দিচ্ছে। আশা করছি মোসাদ্দেক হোসেন সৈকত আগামীতে ওয়ানডে সেটআপে অন্তত বাংলাদেশের অন্যতম ভরসার নাম হয়ে উঠবে, এবং আমাদের সাকিব আল হাসান যাওয়ার পরে অলরাউন্ডার যে অভাবটা, সেটা মোসাদ্দেক হোসেন সৈকত পূরণ করবে বলে আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামীকালকে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে যে প্রিভিউ আমরা কথা বলবো, ওখানে ডিটেলস আরও আলোচনা করব। একটা ভিডিওতে অনেক কিছু, যেটা একটা পূর্ণাঙ্গ ম্যাচ একটা ভিডিওর মধ্যে আলোচনা করা সম্ভব হয় না। ইনশাল্লাহ আগামীকালকে আবার আপনাদের সাথে দেখা হবে।